আজ আমরা পড়ব ভারতের জলবায়ু। দেখো, ভারতের জলবায়ু ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী পড়ব। চাকরি পরীক্ষাতেও এটা কোনো কোনো কোয়েশ্চেন দিতে পারে ভারতের জলবায়ু থেকে। তো ক্লাসটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু বড় হইতে পারে। পুরো জলবায়ুর চ্যাপ্টারের সব কনসেপশন আসবে, তারপরে খাতাতে উত্তর লেখার যে প্রশ্ন উত্তর লেখার স্টাইল সেটা খাতাতে আসবে, মানে খাতা ভিডিওতে আসবে। এটাতে আমি জাস্ট জলবায়ুটা কনসেপশন দিচ্ছি। এটা শুধু ভারতের জলবায়ুরই কনসেপশন হবে না, পৃথিবীর যে কোনো দেশেরই জলবায়ুর তুমি কনসেপশন পাবে। এটাতে নিজের থেকে লিখতে পারবে, যে কোনো জায়গার জলবায়ুর কোশ্চেন উত্তর নিজের থেকে নিজের ভাষায় বানায় লিখতে শিখবে। তো ভারতের জলবায়ুটা ক্লাস 10-এর তো ভারতের জলবায়ুটা কভার হবেই, তাছাড়া তুমি পৃথিবীর বিভিন্ন দেশের জলবায়ু সম্বন্ধে প্রাথমিক ধারণাটা লিখতে পারবে বানাই। আর এটাই তো আসল পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন উত্তর লেখার জন্যে খাতা সাজানোর, সেটা আমি অন্য ভিডিওতে, খাতার ভিডিওতে, খাতা যে আমি ভিডিও দিই সেই ভিডিওতে দিব। আজকে জাস্ট এটা কনসেপশন। দেখো, তুমি বাংলার কোনো চ্যানেলে বা ভারতেরও কোনো চ্যানেলে ভূগোলে ভারতের জলবায়ুর কোনো সাদা বোর্ডে ক্লাস নাই, ঠিক আছে? আমি প্রথম যে সাদা বোর্ডে ভূগোলে ভারতের জলবায়ুর ক্লাসটা দিচ্ছি। তো ভারতের জলবায়ু জিনিসটা কি সেটা আগে শুনো। কোনো এলাকার প্রতিদিনের কি আবহাওয়া কোনটা, ওইখানের বৃষ্টিপাত, ওইখানের মেঘাচ্ছন্নতা, ওইখানের উষ্ণতা, বাতাসের উষ্ণতা বলতে আমরা বাতাসের উষ্ণতা বলছি। বাইরে গেলে রোদ, সেটা রোদ লাগে, কিন্তু উষ্ণতা বাইরেও ভিতরেও একই থাকে, জানলা যদি খোলা থাকে তো। বরঞ্চ ঘরেই একটু উষ্ণতা বেশি থাকে, বাইরে গেলে আরও খোলামেলা হওয়ায় উষ্ণতা কমে যায়। কিন্তু রোদটা অন্য জিনিস, রৌদ্র তো উত্তাপ, বাতাসের তাপের তাপ। এবারে ওই রৌদ্র, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তুষারপাত, কুয়াশা, এই সকল পরিস্থিতিটাই ঝড় ঝঞ্ঝা। তো এইগুলোকে আমরা, এলাই হচ্ছে আবহাওয়ার উপাদান। আর এইটা কোনো এলাকায় 35 বছর ধরে যদি এই জিনিসের দেখা হয়, 35 বছর অন্তত গড় করা হয় এই আবহাওয়াটার, তখন সেইটাই হচ্ছে জলবায়ু, সেটাই জলবায়ু। তো আবহাওয়া জলবায়ু এইটাই জাস্ট। আর তো জলবায়ু নিজের ভাষায় লেখা যাবে, এটা তো নোটস স্পটস কিছু করার নেই। তো আমরা এখন ভারতের জলবায়ু পড়ব। ভারতের জলবায়ু পড়তে গেলে তোমাকে অক্ষাংশগত জ্ঞান, ভারতের অবস্থান পৃথিবীর উপর অবশ্যই জানতে হবে। পৃথিবীর ম্যাপে ভারতের অবস্থানটা জানতে হবে, তবেই তুমি ভারতের জলবায়ু সম্বন্ধে পুরোপুরি জ্ঞান লাভ করবে। শোনো, ভারতের জলবায়ুতে কয়েকটা বৈশিষ্ট্য যদি বলো, ভারতের জলবায়ুর একটা মৌসুমি জলবায়ু লক্ষ্য করা যায়। ভারতের জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায়। ভারতের জলবায়ুতে তুমি বিপরীত দুটা বায়ু আছে, কোনো সময় উত্তর পূর্বায়ন বায়ু, কোনো সময় দক্ষিণ পশ্চিমায়ন বায়ুর প্রভাব দেখা যায়। ভারতের জলবায়ুতে তুমি কিছু কিছু স্থানীয় বায়ু, যেমন কালবৈশাখী, লু, আশ্বিনের ঝড়, এগুলোর উপর প্রভাব দেখা যায়। ভারতের জেট বায়ু, বিভিন্ন ধরনের জেট বায়ুর প্রভাব আছে, উপক্রান্তীয় কিছু জেট বায়ুর প্রভাব আছে, সব আলোচনা হবে এই ভিডিওতে। ভারতের অনিয়মিত বৃষ্টিপাত, কোথাও বৃষ্টিপাত বেশি, রাজস্থানের মতন থর মরুভূমি আছে, আবার চেরাপুঞ্জির মৌসুমী ডাম পৃথিবীর সব থেকে বেশি বার্ষিক বৃষ্টিপাতের গড় 1340 সেন্টিমিটার মতন বৃষ্টিপাতের এলাকাও আছে। ভারতে প্রচুর শীত প্রধান এলাকা আছে। তুমি যেমন দেখতে পাবে জম্মু কাশ্মীরের মতন শীতকালীন এলাকা, তেমনি থর মরুভূমির মতন গরমের এলাকা। মানে ভারত একটা বিরাট বৈচিত্র্যময় দেশ, জলবায়ুগত বৈচিত্র্য আছে প্রচুর। পৃথিবীর সব ধরনের জলবায়ু ভারতের মধ্যে তুমি পেয়ে যাবে, কিছু কোথাও না কোথাও। আবার ভারতে খরা ও বন্যারও প্রভাব দেখা যায়। কোনো কোনো বছর যেখানে বৃষ্টি হয় সেখানে মাঝে মাঝে খরা হয়ে যায়, অনাবৃষ্টি হয়, কখনো আবার অতিবৃষ্টি হয়। এই সকল বৈশিষ্ট্যগুলো ভারতের জলবায়ুতে লক্ষ্য করা যায়। এলা পয়েন্ট দিয়ে তুমি প্রশ্ন করলে সাজায় নিজের ভাষায় লিখবে, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা নিজের থেকেই পারবে। এবং এই উত্তরটারও প্রচুর কনসেপশন যদি তুমি নিতে চাও। আর একটা মূল কথা, ভারতের গ্রীষ্মকাল আদ্য, দেখবে গ্রীষ্মকাল ভারতে প্রায় 7 মাস 8 মাস থাকে। তুমি কাশ্মীরে বা দার্জিলিংয়ে দেখো না গ্রীষ্মকালটা, তুমি মধ্য ভারতে দেখো, উত্তরপ্রদেশ, বিহার, এইসব মুষ্টিমেয় এলাকা, বেশিরভাগ এলাকাটা দেখো গ্রীষ্মকালেই বৃষ্টিটা হয়। সেটা আমরা বর্ষাকাল নাম নিয়েছি। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আমাদের ফ্যান চলে, এসি চলে, সেই সময় বৃষ্টিটা হয়। তাহলে গ্রীষ্মকালে বৃষ্টি হয়। আরে আমাদের তো অক্টোবর তক্ষ গ্রীষ্ম, নভেম্বরের 15 তারিখের পর তোমার ফিলিংস আসে যে একটু একটু শীতভাব আসে, নভেম্বরের 15 তারিখের পর। আর এদিকে ফেব্রুয়ারি শেষ না হইতে হইতেই সবার ঘরেই ফ্যান চলে প্রায়। তাহলে মাস, মাত্র ডিসেম্বর, মাত্র জানুয়ারি আর মাত্র নভেম্বরের 3 মাস শীত ফ্যান চলে না বাড়িতে। তো 3 মাস বলতে গেলে আমাদের শীতকালের ছোট সময়। বাকি গ্রীষ্মকাল কিছু সময়, কিছুদিন প্রথম গ্রীষ্মকালটা একটু আর্দ্র শুষ্ক থাকে, তারপরে গ্রীষ্মকালটাই আর্দ্র হয়ে যায়, সেটারই নাম দেওয়া হয়েছে বর্ষাকাল। অ্যাকচুয়ালি তো দুটা কাল, গ্রীষ্ম আর শীত। আর শীতের শুরুটা শরৎ, আর শীতের শেষটা বসন্ত। শীতের যেটা শুরু সেইটাকে শরৎ নাম দেওয়া হয়েছে,
আর শীতের যেটা শেষ সেটাকে বসন্ত নাম দেওয়া হয়েছে। বাকি তো গ্রীষ্মকাল গোটাটাই, বুঝতে পারছো? শরৎকালটাও গ্রীষ্ম ফ্যান চলে, আর বসন্তকালটাও গ্রীষ্ম ফ্যান চলা শুরু হয়। একটাতে ফ্যান চলা শুরু হয় মানে গ্রীষ্মের শুরু বলতে পারো, আর গ্রীষ্মের শেষ হচ্ছে শরৎকালে, বর্ষার পর। বর্ষাকালটা তো গ্রীষ্মকালের মধ্যেই। তাহলে যা বৃষ্টি পড়ে ভারতে, যে বর্ষাকালটা মাঝে থাকে 3 মাস বা 4 মাস, সেটা মূলত গ্রীষ্মকালের মধ্যেই থাকছে। গ্রীষ্মকালের একটা সময়কেই আমরা বৃষ্টি পড়ে 3-4 মাস ধরে একটু আর্দ্র আবহাওয়া হয়ে যায়, বাতাসটা একটু জলীয়বাষ্পর পরিমাণ বেড়ে যায়, হিউমিডিটি বেড়ে যায়, বাতাসটা একটু ভিজা ভিজা বাতাস, তখন সেই গ্রীষ্মকালটার নাম হচ্ছে বর্ষাকাল। বুঝে গেল? বাস এরকমভাবে ভারতের 4টা জলবায়ু দেখা যায়। শরৎকাল আর কিছুই নয়, বর্ষার বিদায়, মানে বর্ষাকালটা বিদায় হয়েছে, বর্ষাকাল চলেই যাচ্ছে আস্তে আস্তে। সেটারই আমরা নাম নিই যে শরৎকাল, অক্টোবর নভেম্বর বা সেপ্টেম্বর অক্টোবর, বিভিন্ন বই বিভিন্ন করা থাকে, ওইটা কোনো বড় কথা নয়। তুমি পুরো কনসেপশন পাবে এই ভিডিওতে, কী করে বর্ষাকাল আসছে, কী করে শরৎকাল আসছে, কেন বর্ষা এলো, কেন বর্ষা বিদায় নিচ্ছে, কেন শীত এসছে, প্রত্যেকটা কারণ তুমি গল্প আকারে বুঝতে পারবে এই ভিডিওতে। এই ক্লাসটা সেই জন্যই করা হয়েছে, এটা একটা বেসিক কনসেপশন। হ্যাঁ, তবে যারা ক্লাস 5-6-এ উত্তরায়ণ দক্ষিণায়ন জানো পৃথিবীর, মহাবিষুব, জলবিষুব, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, যার সলিড নলেজ আছে, তার জলবায়ু চ্যাপ্টারটা চুটকি মেরে উড়াই দেবে। জলবায়ু আর জন্য বই লাগবে না, শুধু উত্তর লেখা প্র্যাকটিসের জন্য বইটা পড়তে হবে। যেহেতু মাধ্যমিক, তোমার উত্তর অ্যাটেম হবে না, এরকম কোনো উত্তর থাকবে না, তোমার নিজের বানাই লিখে দেবে উত্তর জলবায়ু থেকে। সব অ্যাটেম তো সব হবে প্রশ্ন। হ্যাঁ, উত্তরটা ভালো হবে কি খারাপ হবে তার জন্য আমি তথ্য দিয়ে বই থেকে উত্তর লেখা প্র্যাকটিস করবো, সেটা তো খাতায়। বোর্ডে যেটা করবো সেটা শুধু কনসেপশন নেবো। বোর্ডের লেখাটাই তোমার ওই যত প্রশ্ন উত্তরকে লিখতে হেল্প করবে। একটা ক্লাসে কভার হবে ভারতের জলবায়ু, আলাদা কোনো ক্লাস করার দরকার নেই। একটু বড় হলেও দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত কনসেপশন দুর্দান্ত আসবে। দেখো, এইটা পৃথিবীর এইটা নিরক্ষীয় অঞ্চল, নিশ্চয়ই সবাই জানো এটা নিরক্ষীয় অঞ্চল, 0 ডিগ্রি অক্ষরেখা। নিরক্ষরেখা থেকে এদিকে 5, এদিকে 10, এমন তো দিব্যি দিয়া নাই যে 5ই হবে, 7ও হতে পারে, 8ও হতে পারে, 9ও হতে পারে, স্থানভেদে ঋতুভেদে বিভিন্ন হয়। তো এই এলাকাটাতে নিরক্ষীয় নিম্নচাপ বলয় জেনারেলি থাকে। এইটাকে বলা হয় ITCZ, নিরক্ষীয়, আমি নিম্নচাপ মানে বলয়, মানে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তুমি নিজের খাতায় লেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আমার সীমিত জায়গা আমি লিখবো মুখে বলছি, সেইটার দিকে ধ্যান দাও। এইটাতে সারা বছর প্রায় সূর্য লম্বভাবে কিরণ দেয়। এখানে আমাদের সূর্যদেব থাকে, ক্যামেরা নিচ্ছে, ম্যাপ নিচ্ছে ক্যামেরাম্যান, এখানে সূর্য মোটামুটি থাকে, এইখানে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, এইখানে নিম্নচাপ সৃষ্টি হয়। এটাকে বলা ITCZ, ইন্টার ট্রপিক্যাল কনভারসেশন জোন। ক্যাপ দিবে, এইটাকে বলে কি জোন? ITCZ, ইন্টার ট্রপিক্যাল কনভারসেশন জোন, বা এটাকে অনেকেই ডোলড্রামও বলে, নিরক্ষীয় শান্ত বলয়। পৃথিবীকে চুপচাপ আছে ভাবো, পৃথিবী কোনো নড়নচড়ন করে নাই, সূর্য ফিক্সড, পৃথিবী ফিক্সড। এইখানে নিরক্ষীয় নিম্নচাপ নিরক্ষরেখা থেকে এদিকে 5 ডিগ্রি, এদিকে 5 ডিগ্রি এলাকা পর্যন্ত থাকে। আর তার ঠিক একটু পরে তারপরে মাঝটা কোনো ফাঁকা থাকে না, আমাকে ফাঁকা করতে হয়েছে জিনিসটা বোঝাবার জন্যে। মাঝ তুমি তার মানে এইখানে কোনো বলয়ই নেই, সবখানেই বলয় আছে। আস্তে আস্তে নিম্নচাপ কমছে, উচ্চচাপ শুরু হয়েছে, হঠাৎ করে উচ্চচাপ আমি কি দেখাতে পারবো? তো তুমি এই যে আমি মাঝে কিছু আঁকলেও নাই, এই জায়গালা তো তুমি কনসেপ্ট এইলাতে কিছুই বলিও না যে এখানে কোনোই দেখা যায় না, অমনি না, কনসেপশন অন্য, কল্পনা ভূগোলে করো একটু, তাহলে তুমি পড়তে ভালো হবে। এইটা হচ্ছে কর্কটীয়, মানে মানে কর্কটীয় উচ্চচাপ বলয়। মানে এখানে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশটা আছে, 23.5 ডিগ্রি নর্থ। ঠিক তার এই দিকটাও কী আছে বায়ুচাপ বলয়টা অবশ্যই জানতে হবে পৃথিবীর, তবেই তুমি চ্যাপ্টারটা বুঝতে পেরে যাবে। এইটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। তার একটু উপরে 60 ডিগ্রি এলাকাটা, মাঝে আরও এইখানে উচ্চচাপটা কমছে, নিম্নচাপ আরও শুরু হয়েছে। একটা নিম্ন, দেখো মাঝে নিম্ন একটা উচ্চ, আবার নিম্ন। এইটা হচ্ছে সুমেরু বৃত্ত, আমি লিখব, সুবৃনিব মানে কি গো? সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়। তুমি খাতায় অলসতা করো না, আমি বোর্ডে অলসতা একটু করছি, জায়গা কম। সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয় লিখছি। তুমি পরিশ্রমী হবে, কঠোর হবে, তুমি সব কিছুই লিখবে, কোনো কিছু কোড দিও না। এই দিকটা হচ্ছে কুবৃনিব, লেখা বোঝাচ্ছে। লেখা যদি না বোঝে অবশ্যই জুম করবে, তোমরা পড়ার সময় সুযোগ আছে, ইউটিউবে জুম করা যায়। আমার ক্যামেরা দূরে আছে, বোর্ড ছোট, ফলে কিন্তু কনসেপশন দুর্দান্ত আসবে তোমার। ক্যামেরাটার একটু
জুম করে যদি দেখতে হয় তাও তুমি দেখবে রং বেরং কোনো নাই, লেখা চলে আসে না। আমি মন থেকে লেখা বলছি, কোনো বোর্ডে কোনো লেখা নাই, সামনে আমার কোনো বইয়েরও আমি হেল্প নিই। তাহলে এইটা কুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়। আর তারপরে 90 ডিগ্রি অক্ষাংশ যেটা, সেটা সুমেরু উচ্চচাপ, আর এটা হচ্ছে কুমেরু উচ্চচাপ। এই 7টা বাহুচাপ বলয় পৃথিবীতে থাকে। তার মধ্যে তোমার অত শত জানার দরকার নাই, তুমি আজ শুধু জানো ভারতবর্ষটার অবস্থানটা। ভারতবর্ষ দেশটা এইটাই, এই এলাকাটায় অবস্থান করে। আজকে যেহেতু আমি ভারতের জলবায়ু পড়ব, ভারতের মাঝ দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা গিয়েছে, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, নদিয়া, এইসব দিয়ে বাংলাদেশে ঢুকে গেছে পরে। আর বাংলাদেশ পাকিস্তানের জলবায়ু তো এইটাই। আজকে যেটা পড়ব সেটা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার সবখানের জলবায়ু তুমি বুঝতে পারবে, একই জলবায়ু। নিজের ভাষা লিখতে পারবে, নিজের মন থেকে লিখতে পারবে। তাহলে ভারতের অবস্থানটা কিন্তু জানার দরকার আছে। ভারত উত্তর গোলার্ধে অবস্থিত, কর্কটি উচ্চচাপ নিরক্ষরেখা থেকে একটু উত্তরে। আবার এইখানটায় সুমেরু বৃত্ত নিম্নচাপে চীন দেশ আছে উত্তরে। তো সুমেরু বৃত্ত নিম্নচাপ থেকে ভারতের মানে যখন নিরক্ষরেখায় নাম্য হবে কিরণ দেয়, সেপ্টেম্বর অক্টোবর বসন্তকাল যেটা ভারতে বলা হয়, বা শরৎকাল যেটা ভারতে বলা হয়। আর ভারতে যেটা মার্চ ফেব্রুয়ারি যেটা বসন্তকাল হয়, সেই সময়টাই এইটা অবস্থান দেখাচ্ছে। 21শে মার্চ মহাবিষুব, 23শে সেপ্টেম্বর জলবিষুব। জানেন তো সবাই, সেইটার অবস্থানটা এইরকম, নিরক্ষরেখায় লম্ব কিরণ দেয়, ভারতে তখন উচ্চচাপ। উচ্চচাপ বলতে কি বুঝি, ভারতে প্রচুর বায়ু আছে, ভারতের মাটির উপর অনেক বায়ু স্টক আছে, অনেক বায়ু অবস্থান করছে, বায়ুতে ভরপুর, বায়ুতে ভরে আছে ভারতটা। নিম্নচাপ বলতে কি বোঝায়, ভারতের ভূপৃষ্ঠীয় এলাকায় বায়ুটা উপর দিকে গরম হয়ে উঠে যায়, সেটাই নিম্নচাপ। নিম্নচাপ মানে চাপের ব্যাপারটা আসছে না, বায়ু নাই, ওইটাই নিম্নচাপ। ভারতের ভূপৃষ্ঠের উপরে বায়ু নাই, তখন নিম্নচাপ। ভারতের ভূপৃষ্ঠের উপরে প্রচুর বায়ু, তখন উচ্চচাপ। এইটা নিম্নচাপ। এই যে আজকে নিম্নচাপ হয়েছে, জল পরিবেশ, তার মানে বায়ু নাই। আর বর্ষাকালে যখন বায়ু থাকে না ভারতের উপর, তখন ভারতে বায়ু পূরণ করার জন্য অন্য জায়গা থেকে বায়ু আসে, সে মৌসুমি বায়ু নিয়ে আসে, তার মানে বৃষ্টিটা ওই কারণে হয়। নিম্নচাপ আছে অথচ হিউমিডিটি বেশি, তখন লু বইবে। দেখো চৈত্র বৈশাখ মাসে বিকালের দিকে যদিও কালবৈশাখী ঝড় আসে, সেটা স্থানীয় বায়ু প্রভাব, মৌসুমি বায়ুর জন্য বৃষ্টি হয় না। ওইটা স্থানীয় বায়ুর জন্য হালকা পরিচালন বৃষ্টিপাত, ঘূর্ণপাতের প্রভাবে একটা হয়ে যায়। যেটা কালবৈশাখী টালবৈশাখী তোমরা দেখো, শব্দ দেখিছ, শব্দ ফিলিংস করিছ। মাধ্যমিক যারা দিচ্ছ তাদের তো 14-15 বছর বয়স চলছে, অন্তত তুমি তো 7টা-8টা ওয়েদারের ফিলিংস তোমার তো আছে, ফিলিংসটাকে কাজে লাগাবে এখানে। তুমি যে এলাকায় বাসছো সেটাই ভারত, তো সেইখানে এলাকার জলবায়ু তোমার মুখস্থ থাকা উচিত। শিশু যখন ছিলে তারপর থেকে তো অন্তত 5 থেকে তো তুমি জলবায়ুর উপর কেয়ার দিচ্ছ, যে ভারতের জলবায়ুটা কীরকম, তোমার ওয়েদার কেমন, ঋতু পরিবর্তন কীভাবে হচ্ছে, তোমার তো ফিলিংস আছে ক্যালেন্ডার অনুযায়ী। তো সেই ফিলিংসটাকেও তুমি এখানে কাজে লাগাবে নিজেও, সব টিচারের কথাই হবে না। তো এখন আমি দেখাবো এই নিরক্ষীয় নিম্নচাপ বলা, যেটা ITCZ, এটা পৃথিবীর পরিবর্তন হয়। দেখো পৃথিবীর একবার পৃথিবীটা উত্তর গোলার্ধটা সূর্যের দিকে ঝুঁকে, একবার দক্ষিণ গোলার্ধটা, এটা দক্ষিণ গোলার্ধ, এটা উত্তর গোলার্ধ। 6 মাস উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে, আর 6 মাস দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে। এটা আহ্নিক গতি লয়, এটা বার্ষিক গতি লয়। আহ্নিক গতি তো পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরে, যার জন্য দিন রাত হয়। বার্ষিক গতি তো সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী, যে কক্ষপথটা, এইটা বার্ষিক গতি। এইটার জন্য কোনো কিছুই হয় না। আরেকটা গতি আছে পৃথিবীর, হেলে পৃথিবী নিজের যে অক্ষরেখা আছে, মানে যে পৃথিবীর যে অক্ষ আছে, সেই অক্ষের উপর 6 মাস এদিকে হেলে, সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু এদিকে হেলে ঘুরছে। উত্তর গোলার্ধটা সূর্যের দিকে ঝুঁকে যায়, আবার 6 মাস দক্ষিণ গোলার্ধটা ঝুঁকে। সূর্যের চারিদিকে তো ঘুরছেই পৃথিবী, ওই ঘোরাটা লয়। এটা পৃথিবীর 3 নম্বর গতি। এই গতিটা সচরাচর সবাই কেয়ারই দেয় না, আচ্ছাদিনে জলবায়ুটা বুঝতেই পারে না। অথচ খুবই সিরিয়াস, ভূগোলের খুব সিরিয়াস জিনিস হচ্ছে, কেউ কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি আর মহাবিষুব, জলবিষুব, এই 4টা, এই যে পৃথিবীর উত্তরায়ণ দক্ষিণায়নটা বোঝার দরকার আছে। তাহলে তুমি পৃথিবীর সব জায়গারই জলবায়ু লিখে দিবে। তো এখন ITCZ কিন্তু ফিক্সড নয়। দেখবে তুমি এই যে বায়ুচাপ বলয়গুলো আমি আঁকলাম, এটা বায়ুচাপ বলয়ও হচ্ছে, সেই বায়ুচাপ বলয় যেটা ITCZ নিরক্ষীয় এলাকায় 2বার থাকে বছরে। এই ITCZটা লঞ্চ করে পৃথিবীর কোনো সময় যখন উত্তর গোলার্ধটা সূর্যের দিকে ঝুঁকে যায়, ITCZ উপর দিকে চলে যায়। আবার যখন দক্ষিণ গোলার্ধটা সূর্যের দিকে ঝুঁকে, তখন ITCZ নিচের দিকে যায়। এবার মেরু তক্ক যাবে কি নাই, সবসময় আবার লঞ্চ হচ্ছে 23 ডিগ্রি অক্ষাংশ, 30 ডিগ্রি অক্ষাংশ তক্ক যায়, প্রায় 30-35 তক্ক যায় ITCZ। মানে ভারতের হিমালয় পর্বত পর্যন্ত যাইতে পারে ITCZ। আর দক্ষিণ দিকে অস্ট্রেলিয়া দেশ, এখানে অস্ট্রেলিয়া দেশটাও আছে। তোমাকে আমি বারবার যখন আমি জলবায়ু পড়াবো ভারতে, তখন অস্ট্রেলিয়ার সঙ্গে কম্বিনেশন করে পড়াবো, অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করবো। একদম বিপরীত জলবায়ু ভারতের। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, দক্ষিণ গোলার্ধের দেশ তো এরা।
এদের সাথে ভারতের জলবায়ুটা একদম আলাদা। যেমন আমরা বলি না ভারতে যখন দিন, আমেরিকায় রাত, ওর দিন রাতটা আলাদা হচ্ছে। ভারতের দ্রাঘিমাংশের অবস্থান একদম অপোজিটে আছে কে? আমেরিকা। আর অক্ষাংশ অবস্থান অস্ট্রেলিয়া একদম ভারতের একদম অক্ষাংশের বিপরীত অক্ষাংশ অবস্থিত। ভারত 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ অবস্থিত, মানে ভারতের মাঝ দিয়ে গিয়েছে। অক্ষাংশটা অনেকগুলো আছে ভারতের প্রকৃত অবস্থান নিরক্ষরেখা থেকে একটু উত্তরে। এটি মনে রাখো, ভারত উত্তর গোলার্ধের একটি দেশ। ভারতের এলাকায় যত দেশ আছে এই গোলার্ধে, মানে এই অক্ষাংশ অনুযায়ী সব দেশেরই জলবায়ু একই অক্ষাংশগত সব জায়গায় জলবায়ু একই হয় যখন আমরা পার্থক্য লিখেছি ভূগোলে। তাহলে অস্ট্রেলিয়ার এলাকায় যদি আরও কোনো দেশ আছে তাদেরও জলবায়ু একই হবে। বুঝতে পারছ? একদম একই হবেই, কোনো করার নেই। হ্যাঁ, স্থানীয় কিছু প্রভাব, পাহাড়ের প্রভাব, কোনো বিশেষ কোনো পর্বতের অবস্থান, কোনো সমুদ্র উপকূল আছে ভালো, তো সেটার জন্য একটু প্রভাব বিস্তার করে। যেমন অস্ট্রেলিয়ায় কখনো অত বড় গ্রীষ্ম হয় না, কারণ চারদিকে সমুদ্র। ভারতে গ্রীষ্মকালে একটু প্রখর হয়, ভারতে তো চারদিকে সমুদ্র নাই, দুদিকে সমুদ্র। তিন দিক তো ভারতের 3 নম্বর দিকটা তো নাই, সরু হয়ে গেছে ভারতের। আর 3 দিক, ভারত নিজেই এইরকম ভারত, তো এই দিকে আর এই দিক 3 নম্বরটা তো সরু হয়ে গেছে। ফলে ভারতের অবস্থান সমুদ্র যেহেতু সব দিকে নাই, তো ভারতে চরম প্রভাবাপন্ন। গ্রীষ্মকালে হেভি গরম পড়বে কিছু কিছু জায়গায়, উপকূল বাদ দিয়ে। আর শীতকালে হেভি শীত পড়বে কিছু কিছু জায়গায়। দিল্লি দেখো সমুদ্র থেকে বহুত দূরে। এবার আমি ভারতের ম্যাপের উপর করব, তোমাকে কিন্তু কল্পনাতে এই ম্যাপটা ভাবতে হবে। এই ম্যাপটা যদি ভাবতে পারিছো তাহলে তুমি ভারতের জলবায়ু পড়া শেষ। কিন্তু আমি কিন্তু আঁকবো ভারতের ম্যাপটা। ভারতের ম্যাপটা এঁকে আমি পড়াশোনাটা করব। কিন্তু তুমি এইটা হেলছে, গোটাটাই হেলছে, ভারত কোনোদিন একা হেলবে নাই। তাহলে আমি শুরু করছি এবার শীতকাল থেকে, পড়াশোনাটা শীতকাল থেকে শুরু করছি। ধরো ডিসেম্বর মাস, সেই সময় ভারতের ম্যাপটাকে বড় করবো। এই ম্যাপটাকে আমাকে অবশ্যই মুছতে হবে এবারে। যদি কোনো ধর আইটিসিজিট সরাবে, এটা বুঝতে পারছো তো? আমি সবসময় বলবো যে আইটিসিজিট কোথায় থাকে। প্রতিটা সময় আমি বলবো তোমাকে আইটিসিজিট কোথায় থাকে। 22শে ডিসেম্বর আইটিসিজিট চলে যায় অস্ট্রেলিয়ায়। 22শে ডিসেম্বর আইটিসিজিট কোথায় চলে যায়? অস্ট্রেলিয়া। তখন লম্বভাবে সূর্যকিরণ দেয়। 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি হয়। তখন ভারতে কোন দিকে চলে যায় বুঝতে পারছো? ভারত তখন সমুদ্রবৃত্ত নিম্নচাপ এলাকা হয়ে যায়। বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তন হয়, এটা তোমাকে বুঝতে হবে। প্রতি মুহূর্তেই বায়ুচাপ বলয় কোনো ফিক্সড নয়। এইটা যদি দাঁড়ান থাকতো, উত্তরায়ণ দক্ষিণায়ন যদি না হতো, তাহলে এই বায়ুচাপ বলয় কন্টিনিউ থাকতো। তাহলে ভারতের জলবায়ু কোনোদিন পৃথিবীর কোথাও জলবায়ু পরিবর্তন হতো না, ঋতু পরিবর্তন হতো না, যেমন আছে ফিক্সড থাকতো। আমরা বলি না বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়, এইটা ভুল কথা। এইটার জন্য উত্তরায়ণ দক্ষিণায়ন যে গতিটা, বার্ষিক গতি তো সূর্যের চারিদিকে ঘোরা। যদি উত্তরায়ণ দক্ষিণায়ন না হয়ে সূর্যের চারিদিকে ঘুরতো পৃথিবী, না হেলিয়ে উত্তর গোলার্ধ না ঝুঁকে, তাহলে কিসের ঋতু পরিবর্তন হতো? এইখানেই নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিত প্রতি বছর। ভারতের জলবায়ু এইটাই থাকতো, যা থাকতো তাই থাকতো ফিক্সড। নিরক্ষরেখা তো জলবায়ু পরিবর্তন হতো নেই। রেখাতে এমনিতেও জলবায়ু পরিবর্তন হয় নাই। সেদিন একটা কোয়েশ্চেন ছিল, ভারতের কোন এলাকায় জলবায়ু পরিবর্তন হয় নাই? দেখবো 4টা অপশান ছিল, ভোপাল, দিল্লি, দার্জিলিং, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিরক্ষরেখার দিকে প্রায়। নিরক্ষীয় অঞ্চলটা তো বছরে 2বার লম্বভাবে কিরণ দিবে কি, আর 3বার তো সূর্য খুব দূরে সরে যায় না। যেমন ভারতে দেখো, যখন অস্ট্রেলিয়ায় লম্বভাবে কিরণ দিচ্ছে 22শে ডিসেম্বর, তখন ভারত কত দূরে সরে যাচ্ছে বুঝতে পারছো? কিন্তু নিরক্ষরেখাটা তার খুব বেশি দূরে সরে নেই। তাহলে নিরক্ষরেখায় মোটামুটি গ্রীষ্ম কমছে 2বার। যখন অস্ট্রেলিয়ায় কিরণ দিচ্ছে তখন একটু ওদের উচ্চচাপ হচ্ছে হালকা। আইটিসিজেড যেহেতু অস্ট্রেলিয়ায় চলে এসছে, তখন নিরক্ষরেখার সংলগ্ন যে দেশগুলো, সেগুলোতে একটু আইটিসিজেড থেকে বাঁচছে কিছুক্ষণ। আর যখন ভারতে লম্বভাবে কিরণ দিচ্ছে 21শে জুন, কর্কট সংক্রান্তি, 4টা ডেট তোমাকে একদম মাথায় রাখতেই হবে ভূগোল পড়তে গেলে। যেমন প্রথম 20টা মৌল মুখস্থ ছাড়া কেমিস্ট্রি পড়া যায় না। উত্তরায়ণ দক্ষিণায়ন প্রকৃত সেন্স ছাড়া ভূগোল পড়া কারোই সম্ভব নয়। যদি একবার তুমি ওই কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, মহাবিষুব আর জলবিষুবটা বুঝে কিছু ক্লিয়ার, তাহলে ভারতের জলবায়ু তোমাকে কোনো পৃথিবীর কোনো দেশের জলবায়ু তোমাকে পড়তে হবে না। শুধু দেশটার অবস্থানটা পড়লেই তুমি জলবায়ুটা আইডিয়া করে নেবে। আমাকে অস্ট্রেলিয়ার জলবায়ু লিখতে বলো, আমি 2 পাতা লিখে দেবো অস্ট্রেলিয়ার জলবায়ু, ঝাঁকে লিখে দেবো। কোনোদিন আমি অস্ট্রেলিয়ার জলবায়ু বই পড়িনি, কী করে লিখতে পারবো? আরে উত্তরায়ণ দক্ষিণায়ন তো বুঝতে পারছি। আমাকে নিউজিল্যান্ডের জলবায়ু বলো, আর অস্ট্রেলিয়ার পাশেই নিউজিল্যান্ড। যদি নিউজিল্যান্ডের জল আমাকে এই এলাকার তোমাকে সাউথ আফ্রিকার জলবায়ু লিখতে বলো, আমি ঝাড়িয়ে লিখে দেবো। আর্জেন্টিনা বলো, দক্ষিণ আমেরিকা লিখে দেবো। অস্ট্রেলিয়ার মতনই জলবায়ু হবে সেম। আমি 4টা একদম অস্ট্রেলিয়ার জলবায়ু আমি 4 পাতা কোনো বই না পড়ে লিখবো। আর্জেন্টিনা দাও আমাকে জলবায়ু, আমি লিখে দেবো। কারণ আমি কোনটা জানি, উত্তরায়ণ দক্ষিণায়নটা জানি পৃথিবীর। আর পৃথিবীর কোথায় আর্জেন্টিনা আছে এইটা জানি, বাস। আর কিছু লাগবে না। এই 2টি অস্ত্র দিয়ে তুমি গোটা ভূগোলটা বানাই লিখে দেবে। আরে যে বই লিখেছে সে তো বানাই লিখেছে। এই কনসেপশনটাই ওনার মধ্যে আছে এবং উনি সেইটাই বানাই লিখেছে, সেইটাই বই সৃষ্টি করেছে। আর সেইটা পড়ে আমি উপলব্ধি করছি। আর কেউ ওইটাকে আবার লেখা অনেক রিডিং পড়ে।
তুমি ভারতীয় জলবায়ু বোঝার পর তুমি নিজেও বলবে যদি হ্যাঁ যা সেন্স নাই ওইটা ওই মহাবিষুব জলবিষুব কর্কট সংক্রান্ত ওইটাকে যে অ্যাপ্রোপ্রিয়েট বোঝো না, ওই 4টা ডেট লয়, গোটা দিনেই অবস্থান আছে। প্রতিদিন পৃথিবীর সূর্য কোথায় আছে, যেমন 21শে জুনে ভারতের লম্বাভাবে কিরণ দিচ্ছে সূর্য ভারতের এলাকায়, 22শে জুন থেকে এইখানে কিরণ দিবে, তারপরে এইখানে দিবে। তো এই যে ITCZ পরিবর্তন হতে থাকবে, আইটিসিজেড এইখান থেকে এই পর্যন্ত লঞ্চ করতে থাকবে, আর ITCZ যেদিকে সেদিকেই নিরক্ষীয় নিম্নচাপ সেইখানটাতে বর্ষা হইতে থাকবে। যেখানে যখন ITCZ সেখানেই তখন বর্ষাকাল। আর বাকি ওয়েদারগুলো তো বুঝছো। এবার আইটিসিজেড যেমন এখন যেমন তোমাকে আমি শুরু করছি পড়াটা ফেব্রুয়ারি মাস থেকে, জানুয়ারি মাসে ডিসেম্বরে এইখানে ITCZ। এবারে ডিসেম্বরের 23শে ডিসেম্বর থেকেই সূর্যের কিন্তু উত্তরায়ণ শুরু হয়। খচ করে কি তাহলে উত্তর গোলার্ধ চলে আসবে। তাহলে আস্তে আস্তে যেমন 6 মাস দেরি, মার্চ মাসে দেখবে, মার্চ মাসে রিসেন্ট খুব শীঘ্রই 21শে মার্চ খুব শীঘ্রই আসবে। এই সময় সূর্য নিরক্ষরেখায় লম্বাভাবে কিরণ দেয়, যেটা আমি ছবিটা এঁকেছিলাম। তখন ITCZ কোথায় চলে আসবে, মাঝে। এখন প্রায় ITCZ এই ওয়েদারটা, এই ক্লাসটা আমি যখন শুটিং করছি তখন এই ক্লাসটার ডেট হচ্ছে মার্চ মাসের সংলগ্ন, মানে 21শে মার্চের সংলগ্ন। তাহলে আজকে ITCZ কোথায় এসছে, নিরক্ষরেখায়। আজকে এইবারে 3 মাস পরে ITCZ কোথায় চলে যাবে, এপ্রিল মে জুন ইন্ডিয়াতে চলে যাবে। তো ইন্ডিয়াতে গ্রীষ্মটা বাড়বে এখন উত্তরায়ণ চলছে সূর্যের। আর উত্তরায়ণ চলছে কিনা সেটাও ভূগোল পড়ার দরকার নেই, চোখটা বন্ধ করবে। তোমার কাল থেকে তোমার গরম বাড়বে, 7 দিন পর তোমার গরম 7 দিন বেশিও চিন্তা করার দরকার নেই। তো 7 দিন পর তোমার এলাকায় কী হবে, গরম বাড়বে না গরম কমবে, গরম বাড়বে। তাহলে 7 দিন পর তোমার এলাকায় যদি গরম বাড়ে বাবা, তাহলে তুমি কোন গোলার্ধে আছো। তুমি যদি তুমি এটাও জানো না যে ভারত আমি উত্তর গোলার্ধে থাকি, তাহলে তোমার কমন সেন্স নাই, তুমি বাদ দাও। তাহলেই তুমি বুঝিয়ে যাবে উত্তরায়ণ চলছে। এটার জন্য বই পড়িতে লাগে না রে। এটাও যদি কেউ উত্তরায়ণ চলছে না দক্ষিণায়ণ চলছে, 21 মার্চ থেকে এতদিন তক উত্তরায়ণ, স্যার উত্তরায়ণ চলছে। আরে তোমার ওয়েদারের ফিলিংস ফার্স্টে বলছে 7 বছর তুমি ওয়েদার দেখিছো, তো ওয়েদারের ফিলিংস লাও। এরপর তোমাকে যদি প্রশ্ন করে হ্যাঁ না এরপর গরমটা বাড়বে কেন কমবে, আরে একটা কমন সেন্স আছে। মায়ের কোল থেকে জাস্ট মাঠে নেমেছে একটু, সেই বলি দেবে যে কথা বলতে শিখিছে। কমন সেন্স যার আছে, যে বাংলা মানে বুঝে, তাকে তুমি সিধা ওই গরমটা বাড়বে না কমবে। তাহলে গরম কী কারণে বাড়ছে, আমি সূর্যের দিকে ঢুকছি না সূর্যের উল্টা দিকে ঢুকছি, সূর্যের দিকে উত্তর গোলার্ধ এসছে, তাহলে উত্তরায়ণ চলছে। তুমি কমন সেন্সে বলো। হ্যাঁ, তোমাকে যদি প্রশ্ন করি আমি জুন মাসের 30 তারিখে, তাহলে কিন্তু তুমি বলতে পারবে না। তখন তোমার মনে হবে গরমটা বাড়ছে না কমছে রে, বর্ষা চলে এলো। ওই দিন তোমাকে মনে রাখতে হবে। যেমন 22শে ডিসেম্বরে আমি বলতে পারবো না। তোমাকে কেউ যদি 24শে ডিসেম্বরে আমি এই প্রশ্নটা করি, হঠাৎ 25শে ডিসেম্বরে প্রশ্ন করলাম, বলতো সূর্যের উত্তরায়ণ চলছে না দক্ষিণায়ণ চলছে, ফিলিংস নিয়ে তুমি বলতে লাগবে। তুমি দেখবে তখন মনে হবে জানুয়ারিতে আরও ঠান্ডা পড়বে, তাহলে আমরা সূর্য থেকে দূরে হচ্ছি না। ওইটা মনে রাখতে হবে যে 22শে ডিসেম্বরেই দক্ষিণায়নের শেষ দিন, মানে দক্ষিণ গোলার্ধ যা ঝুঁকিবা সূর্যের দিকে ঝুঁকিয়ে গেল। অস্ট্রেলিয়ায় ডিসেম্বরে যখন বড়দিন হয়, তোমার ফিলিংসে পিকনিক করছো, পুরা ঘুরে বলছো, পুরা ঠান্ডা লাগছে। অস্ট্রেলিয়ার একদম উল্টাটা, অস্ট্রেলিয়ায় একদম জ্যৈষ্ঠ মাসে আম পাকে নাই, সেই সময়টাই হবে ভয়ঙ্কর গরম, তীব্র গরম। কিন্তু অস্ট্রেলিয়ার বলছি তো প্রাকৃতিক অবস্থান এত সুন্দর, চারদিকে সমুদ্র, ফলে উপকূলীয় এলাকার জলবায়ুটা পুরা প্রভাব বিস্তার করে। সেই জন্য গত গ্রীষ্মকালটা মনে হয় না। কিন্তু যদি না ভারতের মতন অবস্থান থাকতো, একদিকে সমুদ্র থাকতো না বা চারদিকেই সমুদ্র থাকতো না, জীবন ফাটা গরম পড়িত। কোথায়, অস্ট্রেলিয়াতে। কোন মাসে, ডিসেম্বরে ওদের বড় দিন হয়। আর দিনটাও সত্যিকারের বড় থাকে, কারণ নিরক্ষরেখায় দক্ষিণায়নে ওদের অটোমেটিক দিন বেড়ে যায়। জানো তো উত্তরায়ণে আমাদের জুন মাসে আষাঢ়ান্তি দিন আর পশুরান্তি রাত, এটা কথাই আছে। আষাঢ় মাসে দিন বড় আমাদের এলাকায়, আর পৌষ মাসে রাত বড়। অ্যাকচুয়াল পৌষ মাসে ডিসেম্বর মাস হয়, তো 22শে ডিসেম্বর হয়। তখন তো রাতটা আমাদের বড় হবেই। আর রাতটা বড়োর জন্যই সূর্যকিরণ কম পড়ছে, তির্যক পড়ছে, প্লাস কম সময় ধরে পড়ছে। ফলে একটা ঠান্ডা বাতাস আমাদের এলাকায় থেকেই যে উচ্চচাপ সৃষ্টি হয়েছে আমাদের এখানে। এইপরে তাহলে কী হবে বলো, এপ্রিল মাসে কী হবে, এপ্রিল মাসে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেবে এইখানটায় প্রায় 10 ডিগ্রি অক্ষাংশে, প্রায় বলছি আমি। মেতে কী হবে, প্রায় 20 ডিগ্রিতে দিবে। জুনে কোথায় দিবে, ভারতবর্ষের উপরে 23-30-এ দিবে। কল্পনা করছি জাস্ট, প্রত্যেকটা দিনেই তুমি কল্পনা করো। আমি প্রত্যেকটা দিন না করে আস্তে আস্তে একটু বাড়াই যাচ্ছি। তাহলে ভারতে যখন এই লম্বভাবে কিরণ দিচ্ছে, ভারতের বাতাসটাকে কী করবে বলা হয়, ভারতে লম্বভাবে কিরণ দিচ্ছে, ভারতের বাতাসটা পুরাটাই গরম হয়ে উত্তপ্ত হয়ে উপর দিকে উঠে যাবে। তখন সেই বাতাস কোনোদিন পৃথিবীর কোনো বাতাস এলাকা ফাঁকা থাকবে, মহাশূন্য টেরিসেলের শূন্যস্থান হবে কি এটা, তখন অন্য জায়গা থেকে বাতাস ছুটে যাবে। সেই বাতাস যেটা যাবে সেটা যদি কোনো জলীয়বাষ্পের উপর দিয়ে যায়, কোনো সমুদ্রের উপর দিয়ে যায়, তো জলীয়বাষ্প সংগ্রহ করে নিয়ে যাবে।
আর সেইটা যাই পরে প্রচুর বৃষ্টি ঘটাবে, তখন বর্ষাকাল চলে আসবে। জুন মাসে বর্ষাকালের আসা উচিত, কিন্তু হেরে ফেরে আমাদের জুলাই সেপ্টেম্বর তক বর্ষা এখন আসে, একটু লেট আসে। সিস্টেম এল নিনো লা নিনোর একটু প্রভাব থাকে, ফলে একটু দেরিতে আসে। সেটা তো পরে পড়ব আমরা সব, ছোটো ছোটো প্রশ্ন তো সব উত্তর পাবো। আজকে আমি বেসিক কনসেপশন পড়ছি, আজকে আমি এত একদম গভীরে যাবো না, আজকে সবাইকে বোঝানোর জন্য পড়ছি। হ্যাঁ, আবার বলছি, যদি কেউ উত্তরণ দক্ষিণায়নে কমন সেন্স নাই, ওই সেন্সটা যদি না যতদিন আসে এই ক্লাসটা তোমাকে পড়ানো যাবে না, এই ক্লাসটা তোমাকে বোঝানো অসম্ভব, যত বড়ই বিউটিফুল ক্লাস হোক। অ্যাকচুয়াল ওইখানে তোমার কনসেপশনটি লুকাই আসে। শিখছে পড়ে না উত্তরায়ণ দক্ষিণায়ন, মহাবিষুব, জলবিষুব, কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর আমরা পালন করি, যেটা সেটা উৎসব মকর ডুব। ওইটা মকর ডুব, ওটাকে পৌষ মাসের শেষ দিনে হয় বলেই ওইটাকে মকর সংক্রান্তিও বলে দিই কেউ কেউ। অ্যাকচুয়াল ভৌগোলিক মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর, আর আমরা যেটা মকর সংক্রান্তি মানাই সেটা 15ই জানুয়ারি। তাকে আমাদের সূর্যের কি শুরু হয়ে যায়, তাকে উত্তরণ শুরু হয়ে যায়। কথার বুঝতে, উত্তরণ 23শে ডিসেম্বর থেকে শুরু হয়। 23শে ডিসেম্বর থেকে হজ করে সরে যাবে কি আস্তে আস্তে, মার্চে তোমার সমান সমান, মার্চে চলে এলো মহাবিষুব। মার্চ মাসের পর থেকে এপ্রিলে আস্তে আস্তে গরম বাড়িতে থাকবে। মার্চে গরম অলরেডি পড়ে গেছে, নিরক্ষরেখা আস্তে আস্তেই গরমটা পড়ে গেছে আমাদের। এখন আইটিসিজেড কোথায় আছে, নিরক্ষীয় অঞ্চলে আছে। বুঝতেছি কথাটা? চলো এবার ভারতের জলবায়ুটা একটু পড়াই, আরও কিছু প্রভাব বিস্তার বলবো। আজকে এবার ভারতের ম্যাপটা একবো, যা বোঝানো হয়ে গেছে। তাহলে বলো অস্ট্রেলিয়া এখন কী চলবে? দেখো তুমি কল্পনা করতে পারো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এখন কী চলছে মার্চ মাসের মাঝামাঝি সময়ে। আরে ওদের এখন চলছে শরৎকাল টাইপের, আমাদের শরৎকাল টাইপের। এবার শীতটা পড়বে আস্তে আস্তে, শরৎকাল টাইপের ওয়েদার চলছে। উষ্ণতা 20-22 ডিগ্রি উষ্ণতা অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া তো 23.5 ডিগ্রি, 15-16 আস্তে আস্তে শীত পড়বে একেবারে। যত জুন মাসে শীত পড়ে যাবে অস্ট্রেলিয়ায়। আর অস্ট্রেলিয়া অতটা শীত পড়বে না, সমুদ্র উপকূলে না শীত পড়ে বেশি, না গ্রীষ্ম পড়ে। ওই 10 ডিগ্রি 15 ডিগ্রির মধ্যে লঞ্চ করবে। কখনো কোনো এলাকায় 5 ডিগ্রি থাকতে পারে যদি পর্বত থাকে। এই হবে অস্ট্রেলিয়ার জলবায়ু। কথা বুঝতেছ? অস্ট্রেলিয়া এখন আর বর্ষাকাল চলবে না, বর্ষা ফিরে গেল অস্ট্রেলিয়া। আরে তো এখন তো আর ওদের আইটিসিজেড নাই, আইটিসিজেড অবস্থান ছাড়া বর্ষাকাল হবে না, মনে রাখো। আইটিসিজেড ওই জায়গায় লঞ্চ করবে তখন বর্ষাকাল। চলো মুচ্ছি, এবারে আমি ভারতের ম্যাপ দিয়ে এবারে বুঝাবো। আর এইটাই আসল ছিল ম্যাপটা, এই ছবিটা আসল ছিল। এবারে তুমি শুধু ভারত আঁকে তো আর পৃথিবী দেখতে পেয়েছো না, তাহলে তুমি কোনো কিছু বুঝতে পারবে না। কিন্তু কনসেপশনটা পৃথিবীটা দিয়ে ভাববে, বুঝতেছো? ভারতের ম্যাপ দিয়ে ভাবলেই হবে না। ভারতের অবস্থানটাকে তুমি ভাবো পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থান করছে, তাইলেই তুমি ক্লাসটা একদম সহজ। কিছুই ক্লাস নয় এটা ক্লাস দেওয়াই উচিত। এটা তোমার নিজেই উপলব্ধি করার ক্লাস, আমরা নিজেই উপলব্ধি করেছি। শুধু বই অল্প পড়িছি আর বানাই লিখেছি সব উত্তর। আর ঋতু পরিবর্তন দেবে কি, ঝাড়িয়ে লিখে দেবো। ভারতে মৌসুমী জলবায়ুর প্রভাব দেবে কি, ঝাড়িয়ে লিখে দেবো। একই উত্তর সব, একটু আইডিয়া খাটাই উত্তর লাগে চেঞ্জ করতে হবে। সব প্রশ্নের একটাই উত্তর এখানে, এই কনসেপশনটাই আর উত্তর। পরে আমি প্রশ্ন উত্তর লেখাও প্র্যাকটিস করবো। তো দেখো এটা ভারতের ম্যাপ, আমি মোটামুটি একটা ভারতের ম্যাপ আঁকছি রেডিমেড। এটা বাংলাদেশ, ভালো খারাপের প্রশ্ন আসছে না এখানে, শুধু বোঝানোর জন্য ভারতের ম্যাপটা আঁকছি। ঠিক আছে, এটা গুজরাট, গুজরগিয়া। ঠিক আছে, এই যে ভারতের ম্যাপ। জানেন তো সবাই এটা নর্থ। একজন আর এটাও বুঝাইছে, আমি দেখলাম ইউটিউবে, একদম পুরা ইলেকট্রনিক্স বোর্ড দিয়ে কোনটা নর্থ কোনটা সাউথ। বাবারে অদ্ভুত সব টিচার। বন্ধ হয়ে গেছে বলছে, আমি চালাতে পারি না, সেটাও দেখেছি। জলবায়ু সংজ্ঞা লেখেছে, বলি আর সব টিচারকে জলবায়ু সংজ্ঞাটা লেখাই আছে, সেটা রিডিং পড়ছে। জলবায়ু কাকে বলে, 35 বছরের গড় অভাব জলবায়ু ভুলে যাচ্ছে, সেটা আবার দেখছি, তারপরে বলছে। ভূগোলের টিচার, যুগ যুগ ধরে ভূগোল পড়ায়। তো এইটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। দেখো এইখানটাই জানো তো সবাই সমুদ্র থেকে ভারতের কি সমুদ্র। আমি রোজ বলি এটা বোকার মতন বলবে না, অ্যাকচুয়াল ভারত মহাসাগর। পৃথিবীর ম্যাপে এটা ভারত মহাসাগর। আমি একটা পৃথিবীর ম্যাপটাও সাইডে আঁকছি। দেখো এইটা এশিয়া, এইটা না বুঝলে তুমি কনসেপশন কোনো মতে আসবে না। এটা এশিয়া, এইটা আফ্রিকা মহাদেশ, জানেন তো সবাই। এইটা অস্ট্রেলিয়াটা। এই সমুদ্রটা কি সমুদ্র গো? ভারত তখন এশিয়ার ক্ষেত্রে এইটুকু, দেখতে পেয়েছো, ভারত মহাসাগর। তারই আমরা এই দিকটার নাম নিয়েছি, আমি রোজ বলি, তারই আমরা এই দিকটার নাম নিয়েছি আরব সাগর। পূর্ব দিকটার নাম নিয়েছি ভারতের এই সাগরটাকে আমরা বঙ্গোপসাগর বলি, যেহেতু বাংলাটা আছে। আর এই দিকটায় সৌদি আরব দেশ আছে বলে এটা আরব সাগর। অ্যাকচুয়ালি এটা একটাই সাগর। কথার বুঝতে দিচ্ছে ভারত মহাসাগর, কিন্তু আমরা এখানে আরব সাগর এবং বঙ্গোপসাগর দিয়েই পড়ব। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে 21শে জুন তারিখে ভারতের মোটামুটি আইটিসিজেড এই এলাকায় চলে আসে। আইটিসিজেড এই এলাকায় চলে আসে উত্তরে। তার আগে ভারতে কী ছিল? উচ্চচাপ। যখন মহাবিষুব ছিল, চিন্তা করো, যখন মহাবিষুব ছিল মার্চ মাসের মিডিল,
তখন ভারতে এইখানে কী ছিল, প্রচুর বাতাস ছিল। তখন একটা জেট বাতাস উপক্রান্তীয় অঞ্চল থেকে ইউরোপ থেকে এই দিক থেকে, এটা তো ইউরোপ, এই দিক থেকে একটা জেট বাতাস চলে, জেট বায়ু উপক্রান্তীয় অঞ্চল থেকে। জেট বায়ুটা ভারতে বাতাস ভরে রাখে পুরো, ওই জন্যই ভারতে উচ্চচাপ হয়। ইউরোপ থেকে একদম পশ্চিম দিক থেকে একটা জেট বায়ু চলে আসে। ঠিক মার্চের পরের থেকে এপ্রিল, মে, জুন সূর্য নিরক্ষরেখা লম্বভাবে কিরণ দেয় একদম ভারতের উপর। জুন মাসে সূর্য একদম মাথার উপরে গনগনা সূর্য। ভারতের জেট বাহুটা আস্তে আস্তে চলে যায় তিব্বত দিকে। তিব্বত মানে বুঝো তো, ভারতের অপর সাইডে, চীনের সাইডে, হিমালয়ের ওই কোলে, হিমালয়ের ওই পাড়ে। হিমালয়ের এই পাড় আছে একটা, আমাদের ভারতের পাড়টা দক্ষিণ পাড়, হিমালয়ের উত্তর পাড়ে চলে যায় জেট বাহুটা। জেট বাহু যখনই সরিয়ে গেল ওইদিকে, তখন আইটিসিজের প্রভাবে, যেহেতু আইটিসিজ আসছে কিনা, তার আইটিসির প্রভাবে জেট বাহু ওইদিকে চলে গেল। আর জেট বাহু তখন একটা পূব দিক থেকে পূবালি বাহু চলে আসে এবং ভারতের এলাকার যত বাহুটাকে তুলে নিয়ে এই পূবালি বাহুটা, এটাও একটা জেট বাহু, পূবালি জেট বাহু, এই জেট বাহুটা একদম ভারতের যত, এইখানে বুঝতে পারবে তুমি, ভারতের যত বাতাসটাকে তুলে নিয়ে চলে গেল নিরক্ষীয় যেটা আইটিসির ছিল মার্চে সেই এলাকায়। তাহলে সেই এলাকায় উচ্চচাপ হয়ে গেলে এবারে মাথায় ঢুকলো কিছু, মাথায় ঢুকছে। আইটিসি জেট কোথায় চলে গেল, নিরক্ষীয় নিম্নচাপ যেটা ছিল ওই দিকের আইটিসি জেট, সেখান থেকে এই বাতাসটাকে সব উপরে তুলে, এটা প্রতীপ ঘূর্ণপাতের জন্য হয়। যদি বলে এটা কিসের জন্য হয়, প্রতীপ ঘূর্ণপাতের জন্য। এটা পূবালি বাহু সৃষ্টি করে, পূবালি জেট বাহুটা চলে গেল কোথায়, 0 ডিগ্রি অক্ষাংশে। 0 ডিগ্রি অক্ষাংশ মানে এই মাদাগাস্কার ফাদাগাস্কার আফ্রিকার এই এলাকাতে একটা উচ্চচাপ সৃষ্টি করে, আর ভারতে তো নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বুঝতে পারছ? জুনের প্রথম সপ্তাহে এই দিক থেকে, এই যে এই দিক থেকে, এইটাই আমার তো এই দিকে, আর বোর্ডে তো তলে নামতে পারবো না, ক্যামেরাতে আসবে না, তাহলে এই দিক থেকে বাতাস চলে যাবে একটা পুরা, একটা আরব সাগরীয় শাখা, এইটাই মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম। দেখো দক্ষিণ আর পশ্চিম দিক থেকে আসছে, তো ভারতের লোক এটাকে দক্ষিণ পশ্চিম নাম দিয়েছে, যেহেতু ভারতের দক্ষিণ আর পশ্চিমের কোনটা থেকে আসছে। এইখানটায় জানেন তো সবাই, মালাবার উপকূল, ভাস্কো দা গামা এসেছিল, এইখানটায় পশ্চিমঘাট পর্বত আছে, সেখানে বাধা পেয়ে ঝাড়ে বৃষ্টি হয়ে গেল, পুরা ঝাঁকিয়ে দিল প্রথমে। জুনের প্রথম সপ্তাহে আসা উচিত, রাইট টাইম বটে। তার আগে এখন আবহাওয়া অনুগ্রহ করে শুনবেন 3997 দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু মালাবার উপকূল पे आ रही है। 15 দিন আগে খবর দিয়ে দিবে, ঠিক আছে? এখন নিউজ, এখন আবহাওয়াবিদরা সলিড খবর দেয়। এখন স্যাটেলাইট থেকে নতুন স্যাটেলাইট ইন্ডিয়া তো ছেড়েছেন, ইন্ডিয়া আরও অনেক কিছু, সেই স্যাটেলাইটগুলো খবরগুলো সলিড দিচ্ছে। ফলে ভারত আবহাওয়াতে এখন আবহাওয়ার যে খবর সেটা দাল নিত, লোকের কাছে আবহাওয়ার খবরও কিনতো বিদেশ থেকে, ইন্ডিয়া আগে। এখন ইন্ডিয়ার স্যাটেলাইট ব্যবস্থা অনেক উন্নত, তাহলে প্রচুর বৃষ্টি হয়, এইটাকে বলে মৌসুমি বিস্ফোরণ। এটা জুনের প্রথম, এটা প্রশ্ন দিয়ে আলাদা করে 2 নম্বরে, যে মৌসুমি বিস্ফোরণ বলতে কি বুঝো। এই জুনের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরীয় মৌসুমী বায়ু শাখাটা, দক্ষিণ পশ্চিমী শাখাটা পশ্চিমঘাট পর্বতে বাধা পাইয়ে মালাবার উপকূল অঞ্চলে যে প্রচুর বৃষ্টি ঘটায় বজ্রবিদ্যুৎ সহ, সেইটাকেই বলে মৌসুমি বিস্ফোরণ। প্রতিটা প্রশ্নের উত্তর আসবে তোমার এই ক্লাসটা শেষে, কোনো প্রশ্নই বাদ যাবে না। সেইটা আস্তে আস্তে জুনের 15 বা 7 তারিখে কলকাতায় রাইট টাইম বটে, মৌসুমী বায়ু চলে যায় কলকাতা এলাকায়, প্রচুর বৃষ্টি ঘটায়। তারপরে হিমালয় পর্বতে একদম কোলটাতে চলে যায়, প্রচুর দার্জিলিং, জলপাইগুড়ি, ফলপাইগুড়ি ওইলাতে প্রচুর, হ্যাঁ, হিমাচল প্রদেশ প্রচুর বৃষ্টি ঘটায়। আর আরব সাগরের শাখাটা এইদিকে দক্ষিণ পশ্চিমের, সেইটা মিজোরাম, মণিপুর, একদম বাংলাদেশ, হ্যাঁ, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ হয়ে গেলাতে প্রচুর উত্তর পূর্ব ভারতগুলোয় প্রচুর বৃষ্টি ঘটায়। ঝেঁকে দেখ জুনের শেষ সপ্তাহে, জুলাইয়ে আস্তে আস্তে গোটা ভারতবর্ষে মৌসুমী বায়ু লঞ্চ হয়ে যায়। আর আইটিসি জেট একদম এই এলাকায় নেমে যায়। কোনো সময় এমন হয়ে যায় আইটিসি জেট চলে যায় হিমালয়ের কোলে একদম, আর নামতেই চায় না আইটিসি জেটটা, মানে নিরক্ষীয় নিম্ন ডোলড্রামটা। তখন ওই হিমালয়ের এলাকাটাই বৃষ্টি হয়ে যায়, মাঝের ভারতগুলায় এইগুলোতে বৃষ্টি হয় না কোনো সময়। দেখবে কোনো সময় জুলাই মাস পড়ে গেছে, তাও বৃষ্টি হয়েছে না পশ্চিমবঙ্গে। তার মানে অথচ তুমি শুনবে দার্জিলিংয়ে রোজ বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, আসামে দমে বন্যা হয়েছে, অথচ ভারত আমি প্রায়ই শুনি। আর তখন আমাদের এখানে ফেসবুকওয়ালারা পোস্ট মারছে, এসি চালাগাইতে হবে, গাছ লয়, এসি লয়, গাছ চায়, একটি এসি একটি গাছ প্রতি বছর। যেমন সেই বছর ফার্স্ট গরম পড়লো, গরমে ওরা আলোড়িত হয়ে যায়, ওদের আবহাওয়া ভুলে যায়, জলবায়ু ভুলে যায় যে আগের বছরও গরম পড়েছিল। এটা প্রকৃতির নিয়ম, প্রতি বছর। আরে গাছপালা প্রচুর আছে দেশে, গাছের কোনো টেনশন নেই, সবাই গাছ লাগায়। সচেতন যারা সবাই গাছ লাগায়, যারা অসচেতন তারা শুধু ফেসবুকে পোস্ট দেয়, তারা জীবনে গাছ ফাছ জানে না কী বলে, ওরা ফেসবুকে শুধু পোস্ট দিল। ফেসবুক মানে অনলাইন প্রকৃতিপ্রেমিক, ঠিক আছে? এরা অনলাইন প্রকৃতিপ্রেমিক, ডিজিটাল প্রকৃতিপ্রেমিক। আর যারা অফলাইন প্রকৃতিপ্রেমিক তারা সময়ই পায় না ফেসবুকে পোস্ট করার, ওরা গাছ লাগায় সেই সময়। আর অনলাইন কিছু প্রকৃতিপ্রেমিক আছে যারা অনলাইনে গাছ লাগায়, পুরো এসির বদলে গাছ চায়, ও প্রকৃতি সচেতন ওরা খুব, এত সুন্দর। এই দেখবে মার্চ মাস আসছে, দাও এসি লয় গাছ, পোস্টে ভরি যাও ফেসবুকে, প্রতিটা পাতা উল্টাবে এসি নয় গাছ চায়। সমাজ সচেতন, প্রকৃতি সচেতন, প্রচুর বিরল, একদম বীর, দেশের জন্য জীবন দিয়ে দেবে কি এরাই তো দেশ চালায়।
ঠিক আছে। এই আবহাওয়া বিঘ্নিত হয়ে গেছে, আবহাওয়া প্রতি বছরই অত বিঘ্নিত হয় জ্যৈষ্ঠ মাস আইলেই। বৈশাখ জ্যৈষ্ঠ আইলে অর্ধেক পাগল বলবে আবহাওয়া বিঘ্নিত, কোনো আবহাওয়া নয়, ওইটাই আবহাওয়া। গরমটাই এখানে ন্যাচারাল, যুগ যুগ ধরে চলে এসছে। আরে 1770 সালে ভারতে একবার খরা হয়েছিল, তো তখন তো গাছ কলকারখানা ছিল না। আরে খরা প্রায়ই হয়, এল নিনোর প্রভাব তো যুগ যুগ ধরে চলে এসছে, মানুষ তখন জানতো নাই। আর এই উত্তর পূর্ব হিমালয়ের উপরে ডোলড্রামটা ছেলে যায়, মানে আইটিসি জেডটা, তখন ভারতের এই এলাকায় অল্প কম বৃষ্টি হয়, ওই এলাকায় প্রচুর বৃষ্টি হয়। হ্যাঁ, বৃষ্টি হবে পরে, কোনো কোনো এলাকায় হয়তো কোনো বছর গুজরাটে বৃষ্টি হয়ে গেল নাই, গুজরাটের দিকে মৌসুমি বায়ু দাঁড়াইলই নেই, তো গুজরাটে সে বছর খরা হবে। কোনো সময় পশ্চিমবঙ্গের এই এলাকাটাতে বৃষ্টি হলো না এক বছর, দক্ষিণ দিকে পুরুলিয়া টুরুলিয়া ঝাড়খণ্ড মাড়খণ্ড বৃষ্টি হলো না, সে বছর সেখানে খরা হবে। ওইটাও প্রকৃতির নিয়ম, ওইটাও কিছু অপ্রকৃতিক ভাবা যাবে না যে খরা হয়ে গেল মানে পৃথিবীটা আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। এই যে গাছ লাগাইছে না মানুষ, কোনো খরা আগেও হয়েছিল, হইতেই পারে খরা, এটা প্রকৃতি, এটা কোনো কৃত্রিমতা নয়। আরে তোমার একটা কলকারখানার ধোঁয়া কী করবে প্রকৃতিকে? বিশ্ব ব্রহ্মাণ্ডের বিরাট বড় প্রকৃতি, কলকারখানার ধোঁয়াটাও একটা বিড়ির ধোঁয়ার মতন, ঠিক আছে? ও কোনো ফ্যাক্টর নয়, কলকারখানা তো করতেই হবে। আরও কি বন্যা হবে তুমি? সবাই তো আধুনিক হয়ে গেছে, কলকারখানা তো চায়, মানুষের ডিমান্ডগুলো পূরণ করবে কী করে? কলকারখানাটা কোনো প্রকৃতি দূষণ করে না, ও ছাড়ো ওইসব বইয়ের পাতায় লেখার জন্য শুধু হইলে, ঠিক আছে? তাইলে তুমি কলকারখানা বন্ধ করে দেবে কী করবে তুমি? বিকল্প বলো, শুধু ফেসবুকে পোস্ট করলে হবে না তো, বিকল্প বলতে হবে, ছাড়ো। তাহলে এইখানটায় নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে গেল। নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা এইখানে দেখো, আরাবল্লী পর্বতটা এইখানে আছে। আরাবল্লী পর্বতটা এমনভাবে মৌসুমি হয়ে যায়, আরাবল্লী পর্বতটা এমন কোর হয়ে দাঁড়ায় আছে সমান্তরালে মৌসুমি বায়ুর, যে আরাবল্লী পর্বতটা কোর হয়ে এদিকে মৌসুমি বায়ু চলে যায়। বেচারা রাজস্থানের থর্মোমিটার একদিকে আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে পড়ে যায়, তখন ওখানে মরুভূমি সৃষ্টি হয়েছে। যাই নাই, কোনো বছর যাই নাই। তো এটা যদি আরাবল্লী পর্বতটা না থাকতো তাহলে ওইখানে মৌসুমি বায়ু ঢোকার সুযোগ পেত, কিন্তু মৌসুমি বায়ু অল্পও যায় না। বেচারা ওইখানে প্রতিবাদ ঢালে পড়ে, আরাবল্লীর অনুবাদ ঢালে পড়ে, তখন ওইখানে খরা হয়ে যায়। ওইখানে রাজস্থানে থর মরুভূমি হওয়ার এটাই কারণ। এটা পরীক্ষা পড়ে রাজস্থানে কেন থর মরুভূমি সৃষ্টি হয়, তুমি আরাবল্লী পর্বতের অবস্থান বলবে, আর মৌসুমি বায়ুর যে বঙ্গোপসাগরের শাখাটা ওখানে ঢুকতে পায়নি এটাও বলবে, দুটাই বলবে, এইদিকে থ্রু করে যায়, সেখানে ওইখানে বৃষ্টি হয়নি। অথচ এইগুলাতে প্রচুর ঝাড়িয়ে গুজরাটে বন্যা পাবে তুমি। হ্যাঁ, গুজরাটও মাঝে মাঝে বন্যা হয়, পশ্চিমবঙ্গেও বন্যা হয়, সব জায়গাতেই বন্যা হয়, বিহারে বন্যা হয়, ঠিক আছে? সব জায়গায় বন্যা হয়। ভারতের নদীমাতৃক দেশ সেই সময় হলে ওঠে। ভারতের অর্থনীতিতে বিরাট প্রভাব আছে মৌসুমি বায়ুর। মৌসুমি বায়ুর প্রভাব আমি অন্য ভিডিওতে আলোচনা করব। তাহলে এটা জুন জুলাই আগস্ট মৌসুমি বায়ু এইখানটা অনেক দিন ধরে লঞ্চ করে। আর সূর্য সেই সময় পৃথিবীর একটা অপসর অবস্থান ছিল, তো ফলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বাড়িয়ে যায়, পৃথিবীর গতিটাও কমে যায়, ফলে বর্ষাকালটা 2-3 মাস ধরে ইন্ডিয়াতে লঞ্চ করে যায়। 2-3 মাস ধরে মৌসুমি বায়ুটা ওই নিরক্ষীয়, তুমি বলবে স্যার নিরক্ষীয় নিম্নচাপ বলয়তে নেমে যাওয়া উচিত ছিল, সেপ্টেম্বর দিকে তো নেমে যাওয়া উচিত ছিল, নেমে যায় কিন্তু শুরু ধরে যায়। এই বাতাসটা যায় তো শুরু ধরে যায়, শুরুর মানে বুঝছো, বাতাসটা যাওয়ার একটা মানে একটা গতিযোগ্য হয়ে যায়, ফলে বাতাসটা ওদিকেই চলে যায়। নিরক্ষরেখা নিম্নচাপ তখন দেখে না, শুরু ধরে যায় 3 মাস ধরে। শুরু ধরে মানে বুঝছো, মানে অভ্যাস হয়ে যায়, বাতাসটা যাই যায়, অভ্যাস হয়ে যায়, অত নিরক্ষ দেখা নাই গিয়েছে। ওই নিরক্ষ নিম্নচাপ কোথায় আছে, বাতাস অত বুদ্ধিমান লয়। দক্ষিণ পশ্চিম মৌসুম বোকা একটু 3 মাস ধরে যাইতে শুরু করে, তো যাইতেই শুরু করে নেওয়ার সাথে। এবারে দেখো মৌসুম বায়ু কী করে প্রত্যাবর্তন হবে। আর আমাদের কালটা এইটা গেল তোমার বর্ষাকাল। তুমি বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর অবধি ঢুকাই দেবে 4 মাস। বর্ষাকাল ইন্ডিয়াতে কত লিখবে? ইন্ডিয়ার বর্ষাকাল 4 মাস, জুন থেকে সেপ্টেম্বর 4 মাস। আর এইখানে চেরাপুঞ্জির মৌসুম যেমন দেখো 1320 বৃষ্টিপাত, 3টা পাহাড় আছে, গারো, খাসি, জয়ন্তিয়া। মৌসুম বায়ু ঢুকে যায় খাঁজরুতে, বঙ্গোপসাগর শাখা। আর খাঁজরে ঢুকে আর মৌসুম বায়ু ঘুরতে থাকে চাঁইপাক গেনে এলাকায়, প্রচুর বৃষ্টি হয়, ঝাড়িয়ে দেয়। আর তার অপারটাতে শিলংয়ে বৃষ্টিপাত 340, তাও বৃষ্টির চাই। কারণ গোড়াটাতে 1320 হচ্ছে, মৌসুমীগ্রামে 1320 হচ্ছে, আর অপারটাতে শিলং আছে, তো বৃষ্টি ওইখানেও বৃষ্টি হয় 340। তো 1320 আমাদের পুরুলিয়া জেলায় গড় বৃষ্টি হয় 100 সেন্টিমিটার। সেটা তো আমরা মাঝে মাঝে ঝড়িয়াতে কাটাই যাই, বলো বাবার যা জলটা দিল এই বিষয়ে সব ভাসাই দিলে, মানে মানুষ সবথেই আপ্লুত, জল হলেও আপ্লুত, শান্তি নাই। প্রতিদিন শান্তি করতে হবে, প্রকৃতির সব প্রতিদিনের ওয়েদার। গরমটাও একটু মেগা হিট, মানে গরমটাকেও তুমি এনজয় করবে, তবেই তোমার প্রকৃতি ভালো লাগবে। আর গরমটাতে আপ্লুত হয়ে তুমি বলবে এসি নয় গাছ লাগান, মানে গরমটা তোমার বিরক্ত, শীতে বিরক্ত, ও কি শীত, ও কি গরম, তাহলে কবে এনজয়টা কবে করবে? শুধু হোলির দিনটা করলে হবে? তাহলে এইখানটা হয়ে গেল। হ্যাঁ, এইবারে এইটাতে তোমার প্রচুর বৃষ্টি হচ্ছে। তাহলে বর্ষাকাল জুন জুলাই। এবার দেখো মৌসুম বায়ুর প্রত্যাবর্তনকাল, যেটা আমরা শরৎকাল নাম নিয়ে হয়েছে ভূগোলে, অক্টোবর নভেম্বর। অক্টোবর নভেম্বর বলতে পারো। অক্টোবর নভেম্বর, ডিসেম্বর থেকে আমি ফেব্রুয়ারি তো শীত বলে দেবো, তুমি নিজে সাজাবে না, এটা কোনো ফ্যাক্টর নয়। এই দেখো এইবারে আস্তে আস্তে সূর্যের কোন আয়ন চলছে। আমি আর ওই ছবিটা দেখতে পারবো না, পৃথিবীর ছবিটা ভাবো। দেখো
সেপ্টেম্বরের 23 তারিখ, নাম তো শোনাই হোগা, জলবিশুভ, তার মানে নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়। তাহলে আইটিসিজেড কোথায় চলে যায়? সেপ্টেম্বরে। আবার পৃথিবীর মাঝে ভারত থেকে নিচে নেমে গেছে। তখন মৌসুমি বায়ু বুঝতে পারি যে এই ভারতে নাই, আমরা বেকার যাচ্ছি। তখন মৌসুমি বায়ু শো করে ওইদিকে আস্তে আস্তে পেছাই যায়। কথার বলতে যা সেই সময় উত্তর পূর্ব দিক থেকে একটা ওই জেট বায়ুর প্রভাবে উত্তর পূর্ব দিক থেকে একটা বাতাস চলে আসে। উত্তর পূর্ব না, পূবালি না, এটা উত্তর পূর্ব মৌসুমি বায়ু। ঠিক আছে, এই মৌসুমি বায়ুটা দেখো আর কি করে, এইটা বঙ্গোপসাগরের শাখা থেকে প্রচুর জলীয়বাষ্প নিলেই এর টার্গেট কোথায়? নিম্নচাপ জায়গায় যাবে। তখন তো ভারতে আস্তে আস্তে উচ্চচাপ, ভারতে আস্তে আস্তে বাতাস জমছে, এই বাতাসটা আবার ঢুকছে ভারতে, যেটা তোমার উপক্রান্তীয় জেট বায়ু বলেছিলাম, সেটা আবার বাতাস এবারে জমছে ভারতে, আস্তে আস্তে উচ্চচাপ কমছে, উচ্চচাপ হচ্ছে ভারতে। আর পাকিস্তান আফগানিস্তান তো উচ্চচাপ পুরা হয়ে যায় সেই সময়টা। উত্তর ভারত দিল্লি মিল্লি পুরো উচ্চচাপ সেই সময় সেপ্টেম্বর মাসটায়। সেপ্টেম্বরে দিল্লি মিল্লিতে বর্ষা বিদায় হয়ে যায়। পশ্চিমবঙ্গ কিছু দক্ষিণ দিকের এলাকাতে তখনও বর্ষা থাকে। করমণ্ডল উপকূলে আবার ওই সময় আবার একটা বৃষ্টিপাত হয়, উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে। বছরে দুবার বৃষ্টি হয় করমণ্ডলে, প্রশ্ন পড়ে। একবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য তো হয়েইছে, আবার উত্তর পূর্ব মৌসুমি বায়ুর জন্য আবার হচ্ছে। যখন এইটা সইছে, যখন শরৎকালে আবার বর্ষাকাল আসছে, শীতক্ষ এই বর্ষাকালটা লঞ্চ করে যায় করমণ্ডল উপকূলে। থাঞ্জাভুরে প্রচুর ধান হয় ওই জন্যে। এইবারে এইটা চলে গেল অক্টোবর নভেম্বরে মৌসুমি বায়ু কোথায় চলে গেছে? এই আইটিসিজেড কোথায় আছে এখন বলো? আইটিসিজেড তোমার প্রতি মুহূর্তে ভাবো, পৃথিবীর আইটিসিজেড কোথায় প্রতিদিন ভাববে। 365 দিনই তুমি কল্পনা করতে পারো আজকে আইটিসিজেড কোথায় আছে। আইটিসিজেড কোথা থেকে কোথা তক লঞ্চ করে? 30 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ। পৃথিবীটা তো ঘুরিয়ে একদম ঘুরিয়ে যায় না, হেলে শুধু 6 মাসের দিকে 6 মাসের দিকে। এইবারে তোমার চলে গেল অক্টোবর অল্প আমাদের ওয়েদারটা জানো তো, আশ্বিনের ঝড় দেখা যায়। আশ্বিনের ঝড়টা কেন দেখা যায়? এই যে বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ হয়, তখন তো আইটিসিজেড মানে নিরক্ষরেখায় আছে, মানে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি এলাকায় সাগরটার উপরে নিম্নচাপ হয়। তখন স্থলভাগ থেকে বাতাস এদিকে যায়, আর জলভাগ থেকে বাতাস এদিকে আসে। এই দুটো বাতাসের সংঘর্ষ হয়ে একটা নিম্নচাপ সৃষ্টি হয়। তখন দেখবে 3 দিনের ঝড় হয়। দেখেছো আশ্বিনের ঝড়িয়া দুর্গাপূজার সময় দমে জল পড়েছে 3 দিন 4 দিন, এলাকা বলে আশ্বিনের ঝড়। ধান উল্টে যায়, দেখেছো ধান গাছগুলোকে সরাইন দেয়। মাঝে মাঝে এই শরৎকালেও আমাদের এখানে আশ্বিনের ঝড় দেখা যায়। এটা প্রশ্ন, আশ্বিনের ঝড় কি? আশ্বিনের ঝড় একটি ঘূর্ণপাত। বঙ্গোপসাগরীয় এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়, বলো না বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তো সাগরটা তো হয়েছে। কিন্তু ওই বাতাসটা ঘুরে ঘুরে এই জলভাগের বাতাসের একটা ধাক্কা হয়, ধাক্কা হয়ে একটা ঘূর্ণপাতের সৃষ্টি হয়। সেই ঘূর্ণপাতটা বিভিন্ন এলাকা তক ঘুরতে থাকে, 3-4 দিন থাকে এটা। তার সাথে দেখো এটা সমুদ্রের উপর থেকে এসছে, তো জলীয়বাষ্প নিয়ে এসছে সঙ্গে। আর জলীয়বাষ্প তো ছিলই, জলীয়বাষ্প তো এই জাস্ট জলীয়বাষ্পগুলো সব মেঘগুলো কেটে কোথায় গিয়েছে? এখন নিচের দিকে। শরৎকালে মেঘ ভাষা রবীন্দ্রনাথ লিখে গিয়েছে, এসেছে শরৎ হিমের পরশ। মেঘেরা গগনে গগনে বরষণ শেষে মেঘেরা পেয়েছে ছুটি, ছাড়া আকাশে আকাশে যাই ভেসে ভেসে নেই কোনো কাজে তারা। তখন মেঘগুলো সব ওই নিরক্ষীয় নিম্নচাপ দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, বাস। এইবারে চলে এলো ডিসেম্বর মাস, 22শে ডিসেম্বর। আইটিসিজেড কোথায়? আমি বলেছি শুরুতে অস্ট্রেলিয়ায় চলে গেছে আইটিসিজেড। তাহলে অস্ট্রেলিয়ায় যখন আইটিসিজেড চলে গেছে, তখন ভারত তো হেলে গেছে। তা ভারতে প্রচুর উচ্চচাপ হয়ে গেছে আস্তে আস্তে জেট বায়ুর প্রভাবে। আর তখন ভারতে ইউরোপ থেকে ভূমধ্যসাগরীয় এলাকা থেকে একটা পশ্চিমা বায়ু আসে। আর সেই পশ্চিম বায়ুর প্রভাবে ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, মাঝে মাঝে পশ্চিমবঙ্গ তক্ক একটা 3 দিনের ঝড়া চলে আসে। এই বৃষ্টিপাতের পরিমাণ শীতকালে খুব কম, কিন্তু 3 দিন মেঘলা থাকে, জল পড়ে হালকা হালকা। এইটাকে বলে পশ্চিমী ঝঞ্ঝা। এটা মৌসুমি বায়ুর জন্য হচ্ছে না, এটা শীতকালে আসে ডিসেম্বর জানুয়ারিতে, ফেব্রুয়ারি অবধি আসতে পারে। আর ডিসেম্বর জানুয়ারিতে ভারতে প্রচুর বাতাস জমছে, ভারতে উচ্চচাপ হয়ে গেছে। উচ্চচাপ মানে ঝাড়িয়ে উচ্চচাপ, নিরক্ষরেখাটা উচ্চচাপ, অস্ট্রেলিয়ার এলাকাটা নিম্নচাপ হয়েছে এখন আইটিসিজেড। ভারতবর্ষটা তো পুরা ঠান্ডাতে আড়ষ্ট হয়ে গেছে। সেই সময় ভারতে উত্তর পূর্ব দিক থেকে আরেকটা বায়ু আসে, চীন দেশ থেকে, সাইবেরিয়া থেকে বাতাস আসে, যেটা শীত নিয়ে চলে আসে, পুরা শীতের হাওয়া। ওই দিকে তো তুষার হচ্ছে সেই সময়। তুমি বুঝো অস্ট্রেলিয়ায় লম্বভাবে কিরণ দিচ্ছে বাবু? তো অস্ট্রেলিয়া তো ভারতেই শীত, ভারতের উপর দিকটা কী হবে, চীন সাইবেরিয়ার অবস্থা কী হবে সেটা বুঝো। ওদের তো পুরাপুরি বরফ জমে গেছে। সেই বরফ জমা জায়গা থেকে বাতাস আসে, ওইটাকে উত্তর পূর্ব বায়ু বলি আমরা। উত্তর পূর্ব বায়ু হিমালয় পর্বতের জন্য বাইচে গেছি আমরা, নাহলে আরও বাতাসটা ঢুকতে। ভারতও অনেক জায়গায় তুষারপাত হয়ে যেত, সেখানে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা করেছে হিমালয় পর্বত। আর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা আটকাই বৃষ্টিপাতটা ঘটাই দিয়েছে। দুটা কাজেই করছে হিমালয়। ভারতের জলবায়ুতে হিমালয়ের বায়ুর প্রভাব, এটাও কোশ্চেন পড়ে। দুটা কাজ করে, দক্ষিণ পশ্চিম মৌসুমি আটকায় ভারতে বর্ষা সব সৃষ্টি করে, আর উত্তর পূর্ব মৌসুমি বায়ুকে টেকায় শীতকালের সময় যে বাতাসটা আসে উল্টা দিক থেকে, যেটা টাইবেরিয়া থেকে আসে, তুন্দ্রা অঞ্চল থেকে যেটা আসে, সেই বাতাসটাকে ঢুকতে দেয় না ভারতে ডাইরেক্ট। হিমালয় পুরো অতিক্রম করে বাতাস ঢুকে, আমাদের একটা হালকা হালকা শীত থাকে, অ্যামেজিং শীত থাকে, যেটা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত আমাদের উষ্ণতা লঞ্চ করে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আমাদের শীতকাল, ডিস থেকে ফেব শীতকাল।
আর মার্চ মাস থেকে তুমি আবার বলতে পারো যে মার্চ মাসটা একটু বসন্তকাল, মার্চটা জাস্ট মার্চ মাসটাই বসন্তকাল, বইয়ে লেখে না, বইয়ে তোমার ওই শরৎকাল, বর্ষা, গ্রীষ্মকাল চালান দেয়, মার্চ মাস থেকে গ্রীষ্মকাল, মার্চ থেকে মে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল বলতে বইয়ে ওইটা লেখে, ওই গ্রীষ্মকালটা লেখে যেটাতে বৃষ্টি হয় না অথচ গ্রীষ্ম। কথাটা বুঝতে পারছো? তখন বাতাসের মানে হিউমিডিটি বাতাস থাকে না, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে না, কিন্তু গরম পড়তে শুরু হয়ে যায়। এই যে মার্চ মাসের পর যেটা পরিবেশ, মার্চ থেকে একদম মে তক্ক, এই মে পর্যন্ত, জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত, এখন তো যদি বর্ষা না আসে তো চলতে লাগলো ওইটাই গ্রীষ্মকাল, সাদা গ্রীষ্ম যেটা। সেই সময় মাঝে মাঝে কী হয়, সেই সময় মাঝে মাঝে লোকাল বায়ু প্রবাহের ফলে কালবৈশাখী দেখা যায়। আসামে ওইটা বরদই ছয়লা, কেরলাতে আম্রবৃষ্টি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। ওইটাই কালবৈশাখী। বিকালের দিকে প্রচুর 4টা-5টার সময় একটা মেঘ আসবে, আজকে ঝড় জল দিবে, শিলাবৃষ্টি হতে পারে সেই সময়। দেখো বর্ষাকালে কোনোদিন তুষার মানে পাথর পড়ে না, শিলাবৃষ্টি হয় কি, কিন্তু ওই গ্রীষ্মকালে যেটা নিম্নচাপের ফলে সৃষ্টি হয় সেখানে শিলাবৃষ্টি হয়, ফসলের অনেক ক্ষতি হয়। এটা বিকালের দিকে 4টা-5টার সময় আসবে, হঠাৎ ঝড় 1-2 ঘন্টা থাকবে, ঝাড়িয়ে নিয়ে যাবে সব, প্রচুর ঘূর্ণপাতের ফলে এটা সৃষ্টি হয়। স্থানীয় নিম্নচাপ হয়ে যায় হঠাৎ, তখন চারদিক থেকে বাতাস ঘুরে ঘুরে আসে, আর তার সঙ্গে একটা জলীয়বাষ্প লঞ্চ করে একটা মেঘেরও সৃষ্টি হয়, সেই মেঘটার থেকে প্রচুর বৃষ্টি হয়। এটা গ্রীষ্মকালে কালবৈশাখী দেখা যায়। আসামে এটা কী নাম বললাম, বরদই ছয়লা, কেরলে আম্রবৃষ্টি, এটারই নাম। আর গ্রীষ্মকালে ওই তাহলে 4টা কাল কী কী পড়ছে? বর্ষাকাল বলো, বর্ষাকালের ডেট বলো, আমি একবার ভালো করে ফ্রেশ করে লিখে দিচ্ছি, এলা মুচ্ছি সব। বর্ষাকাল, ইন্ডিয়ার জলবায়ুতে তুমি বর্ষাকাল লিখবে, যদি তুমি বর্ষাকাল থেকে শুরু করবে তাহলে ইন্ডিয়ার জলবায়ুতে বর্ষাকালের সব তথ্য নিজে একটা নোট করবে। ইন্ডিয়ার জলবায়ুতে বর্ষাকাল, ইন্ডিয়ার জলবায়ুতে বর্ষাকাল লিখবে, যদি না বুঝেছি জুম করবে। বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর, 4 মাস, জুন টু সেপ্ট। তারপরে চলবে শরৎকাল, মানে বর্ষার প্রত্যাবর্তনকাল, যেটা তুমি লিখবে অক্টোবর আর নভেম্বর, ঠিক আছে। শীতকাল ডিস থেকে ফেব্রুয়ারি, 3 মাস, মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ইন্ডিয়াতে, এটা ধরে নেওয়া হয়েছে, এটা জাস্ট পড়ার জন্য। আর গ্রীষ্মকাল মার্চ থেকে মে, 3 মাস। তাহলে শীত 3 মাস, গ্রীষ্ম 3 মাস, 3 3 6, বর্ষা 4 মাস, আর শরৎকাল 2 মাস, মোট 12 মাস। বুঝতে পারছো? বর্ষাকাল 4 মাস, এটা 2 মাস, এটা 3 মাস, এটা 3 মাস। আর মৌসুমের প্রভাব, গোটা ক্লাসটা তুমি বুঝো, মৌসুমের প্রভাব আমি সব বলে দিয়েছি, কোনো কিছু গ্যাপ নাই। বছরে 2বার বৃষ্টি কোথায় হয়? করমণ্ডল উপকূলে। বুঝতে পারছো? একটা উত্তর পূর্ব মৌসুমের প্রভাবে যখন বিদায় নেই, মৌসুমের প্রত্যাবর্তনকাল এটাকে বলে, আর দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাব হয় বৃষ্টি, যেমন হয় গোটা ভারতে। কেন থর মরুভূমি সৃষ্টি হয়, কেন প্রচুর বৃষ্টি হয়, মাঝে মাঝে অনিয়মিত বৃষ্টি কেন হচ্ছে? এল নিনোর প্রভাবে। এই মৌসুম বায়ু যেটা 1 জুনে ঢোকা উচিত কেরলে, যেটা মৌসুম বিস্ফোরণ বলেছি, সেইটা মাঝে মাঝে দেরি করে। এল নিনো, লা নিনার প্রভাব আছে, প্রশান্ত মহাসাগরের একটা উষ্ণ বায়ু স্রোত যায়, সমুদ্র স্রোত, ফলে মৌসুম বায়ুটা ঢুকতে পারে না ঠিক করে। এলার প্রভাবে অনিয়মিত ভারতের খরা, বন্যা। কিন্তু এটা সবলাই প্রাকৃতিক, কৃত্রিম কিছু নয়। যে কলকারখানার জন্য দূষণ হয়েছে এটা ভেবো না, যুগ যুগ ধরে দূষণ হয়ে যাচ্ছে। 1770 সালে কোনো কলকারখানা ছিল না, ঠিক আছে। তো তখনও 1770 সালে জানেন তো সবাই, ওয়ার নেস্টিংয়ের সময়ও ভারতের প্রচুর খরা হয়েছিল, 76-এর মনন্তর। মাঝে মাঝেই মনন্তর হয়, এটা প্রাকৃতিক ঘটনা। প্রতি 10-12 বছর পরে একবার প্রচুর, আর উষ্ণতা 48-52 প্রতি বছরই ঢুকে। এই বছর প্রথম নয়, গুগল সার্চ করবে, মানুষের মুখ থেকে কথা শুনে না, মানুষ কিচ্ছু জানে না, শুধু কোথাও রোয়াকে বসে যা পারেছে চায়, কাজ যোগ নাই কিছু। ফেসবুক প্রকৃতি প্রেমিক বহুত পাবে তুমি, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবে, ক্লাসটা নিজের ভাষায় লিখবে। এখান থেকে নেক্সট কিছু প্রশ্ন উত্তর ভিত্তিক যে পড়াশোনা, সেটা খাতায় সাজাই, প্রত্যেকটা উত্তর আমি খাতায় সাজাই দেবো। এই ক্লাসটা কিন্তু তোমার কনসেপশন বাড়াবে। এই ক্লাসটা তুমি যদি উত্তর মুখস্থ না করেও যাও, তাও উত্তরটা লিখে আসতে পারবে। জলবায়ু থেকে কোনো কোশ্চেন আটকেবে না ভারতের। ওকে, ভালো থাকবে সবাই।